শহরের সবচেয়ে হাই সিকিউরিটিতে থাকা এক ব্যাংকে ডাকাতি করতে আসে কয়েকজন ডাকাত, কিন্তু সেখানে এসে দেখা যায় উল্টো তাদেরকেই ডাকাতি করতে এসেছে অন্য এক টিম। এরপর সে যে লেভেলে 25,000 কোটি টাকা চুরি করে তা দেখলে তুমি শকড হয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডাকাতির উদ্দেশ্য কি, আর কেই বা এই মাচো ম্যান? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম থুনিভু মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা স্টক এক্সচেঞ্জের জালিয়াতি সম্পর্কে একটা নিউজ দেখতে পাই, যেখানে একজন উপস্থাপিকা এইসব জালিয়াতির ব্যাপারে বিস্তারিত বলছিল। এর পরের দৃশ্যে দেখানো হয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জকে। এখান থেকে মূলত বিভিন্ন ডাটা অপটিক্স কেবলের মাধ্যমে এজেন্টদের কাছে তথ্য পাঠানো হয়। যখন ডাটা ট্রান্সফার করা হয় এই সুযোগ নেয় ফ্ল্যাশ বয় নামের এক সংগঠন। তারা পাশের এক বিল্ডিং এ বসে অপটিক কেবল দিয়ে যাওয়া ডাটা চুরি করে নেয়। ফলে ট্রেডিং শুরু হওয়ার আধা ঘন্টা আগেই তাদের কাছে সব তথ্য চলে আসে। এভাবে ওই সংগঠনটি অনেক টাকা কামাচ্ছে। এরপর আমাদেরকে ফ্ল্যাশ বয় সংগঠনের প্রধানকে দেখানো হয়। তার নাম সুনীল দত্ত। সে মূলে থেকে এই টাকা হাতিয়ে নিচ্ছে, তাই সে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড আসামি। শেষমেশ এফবিআই তাকে একটা রিসোর্ট থেকে আটক করেও ফেলে, যেখানে সে সুইমিং পুলে বসে আনন্দ করছিল। পরের দৃশ্যে দেখানো হয় সমুদ্রের মাঝখানে কিছু লোক এক জাহাজ থেকে আরেকটা জাহাজে গোলা বারুদ নিচ্ছে। সুনীল দত্তকেও তাদের হাতে তুলে দেওয়া হয়। এর পরের দৃশ্যে এসিপি রামাচন্দ্রনকে দেখতে পাই আমরা। সে তার অস্ত্র এবং দলবল নিয়ে একটা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল। সে রাধে নামের একজনের সাথে মিলে ইয়োর ব্যাংক নামের একটা ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করে। রামা বলে ওই ব্যাংকে 1,500 কোটি টাকা আছে, যার মধ্যে কিনা 500 কোটি টাকা অবৈধ। তারা মূলত সেই অবৈধ 500 কোটি টাকায় চুরি করবে। এতে ব্যাংক চুরির ব্যাপারে কোনো রিপোর্ট করতে পারবে না, কারণ ব্যাংকের কাছে তো সেই 500 কোটি টাকার কোনো হিসেবই নেই। এরপর রামা পুরো প্ল্যানটা বলতে থাকে। সে বলে ব্যাংক খোলে সকাল 10টায়। খোলার সাথে সাথে ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়া শুরু হয়। সেই সময় ব্যাংকের সকল কর্মকর্তা ব্যস্ত হয়ে পড়ে। তারা ঠিক ওই সময়ে ব্যাংকে ঢুকবে এবং ব্যাংকের সকল লোকদেরকে নিজের কবজায় নিয়ে নেবে। আবার সেই দিনই নাকি একটা সরকারি অনুষ্ঠানও আছে, যেখানে অনেক পুলিশ মোতায়েন করা থাকবে। এখন সেই জায়গার দূরত্ব ব্যাংক থেকে প্রায় 1 ঘন্টার, তাই তারা বেশ কিছুটা সময় পেয়ে যাবে এই ডাকাতি করার জন্য। এরপর তারা পরিকল্পনা করে সামনের গেট দিয়ে তারা 3 জন ঢুকবে এবং পিছন গেট দিয়ে মোট 3 জন। প্রতিটা গেটেই বিস্ফোরক রাখার কথা বলে তারা, যাতে তারা সেগুলো দেখিয়ে মানুষকে ভয় দেখাতে পারে। এরপর তাদের প্ল্যান হচ্ছে পিছনের দেওয়াল ভেঙে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার। রামা রাধেকে বলে সে ওই এলাকার রেসিপি, এর জন্য তাদেরকে নিশ্চিন্তে চুরি করতে বলে এই আশ্বাস দিয়েছে সে যে তার টিম দেরিতে ঘটনাস্থলে পৌঁছাবে। এতে করে তারা চুরি করার সময়ও অনেক বেশি পাবে। যাই হোক, এরপর দেখা যায় রাধে এবং তার লোকজন ব্যাংকে গিয়ে সেখানকার সকল লোকদের নিজেদের কবজা নিয়ে ফেলে। তারা ব্যাংকের সকল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় এক সাদা কালারের চুলদারির লোক সেখানে বসে আছে। এই লোকটার নাম হলো ডার্ক ডেভিল। ওরা আর কি ডাকাতি করতে আসবে, উল্টো ডার্ক ডেভিল তাদের সবাইকে এমন ধোলাই দেয় এবং এই ধোলাই খেয়ে তারা সবাই কুপকাত হয়ে পড়ে। এরপর সে পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেয়। এখন সেখানে থাকা সাধারণ সব কর্মচারী ভাবতে থাকে যে হয়তো এই লোকটা তাদেরকে ডাকাতির হাত থেকে বাঁচালো। তবে তাদের ভুল ধারণা ভেঙে দিয়ে ডার্ক ডেভিল বলে সে নিজেও ব্যাংকে ডাকাতি করতে এসেছে। এরপর ডেভিল রাধেকে অফার দেয় তার দলে যোগ দিতে। এই কথা শুনে রাধেও প্রায় রাজি হয়ে যায়। এরই মাঝে একজন ব্যাংক কর্মকর্তা পুলিশকে খবর দিয়ে ফেলে। এরপর আমরা এসিপি রামাকে দেখি যে আরাম করে চা খাচ্ছিল। তার কাছে ব্যাংক ডাকাতির খবর আসে, কিন্তু সে সেখানে যায় না এবং শুধু তাই নয়, সে কাউকে যেতেও দেয় না, কেননা সে তো চাচ্ছে যত দেরি করে যাওয়া হবে তত তাদের জন্যই ভালো। তবে এরপরে তার কাছে খবর আসে যে ব্যাংকের কন্ট্রোল এখন অন্য কারো হাতে, অর্থাৎ ডেভিলের হাতে। এই কথা শুনে এসিপি ঘাবড়ে যায় এবং সেদিকে দ্রুত রওনা দেয়। যাওয়ার পথে এসিপি ডেভিলের সাথে কথা বলতে চায়, কিন্তু ডেভিল এসিপির সাথে কোনো কথা বলতে চায় না। সে বলে সে শুধু সাব ইন্সপেক্টর অ্যান্টনির সাথেই কথা বলবে। পুলিশ এবং মিডিয়ার সকল লোকজন ইতিমধ্যে এই কাণ্ড দেখে ঘটনাস্থলে পৌঁছে, ফলে পুরো দেশে এই নিউজ ভাইরাল হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই এই কোম্পানির চেয়ারম্যান ক্রিসকে। সে তার পার্টনার স্যামের সাথে কথা বলছিল, যেখানে সে স্যামকে জানায় তাদের ব্যাংকটি একটা ডেভেলপার ব্যাংক। চুরি এবং ডাকাতি হলে তাদের ব্যাংকের নাম অনেক খারাপ হবে। এর জন্য সে হুকুম দেয় যেন ডাকাতরা একটা টাকাও ডাকাতি করতে না পারে। তারপর ঘটনাস্থলে উপস্থিত হয় কমিশনার ডায়ালাম। সে সব কথা শোনার পর সবকিছু নিজের হাতে তুলে নেয়। অন্যদিকে ডেভিল তার লোকজনদেরকে ভল্ট খুলে টাকা নিতে বলে। তবে লকার খোলার পর দেখা যায় সেখানে অনেক টাকা। ডেভিল সেই ব্যাংকে সকল কর্মচারীদের লাগিয়ে দেয় ওই টাকা গোনার জন্য। এখন টাকা গোনা শেষে দেখা যায় সেখানে একদমই 1500 কোটি টাকা আছে। তখন রাধে পিছন থেকে ডেভিলের উপর আক্রমণ করে বসে। তবে ডেভিল তাকে গুলি করে আহত করে দেয় এবং রামার একটা ভয়েস রেকর্ড শোনায়। এখানে রামা ডাকাতি শেষ হওয়ার পর রাধেকে মেরে ফেলার
ফেলার প্ল্যান করেছিল। এই সব শুনে রাধে ডেভিলকে এবার সম্পূর্ণরূপে বিশ্বাস করে নেয়, যার ফলে সে তার কথা মতো কাজ করতে থাকে। এদিকে টিভিতে ডেভিলের কথা সরাসরি লাইভ সম্প্রচার করা হয়, যার ফলে এবার সবাই তাকে মাইকেল জ্যাকসন বলতে থাকে, কারণ সে ভয়েস চেঞ্জার দিয়ে কথা বলছিল এবং তার কথা মাইকেল জ্যাকসনের মতোই শোনা যাচ্ছিল। এরপর স্যাম আসে ঘটনাস্থলে এবং কমিশনারের সাথে কথা বলে সে অবৈধ 500 কোটি টাকার কথাও জানিয়ে দেয়। তখন তারা আশ্বস্ত করে যে এই ব্যাংক থেকে একটা টাকাও বের হতে দেবে না তারা। এরপর কমিশনার ডেভিলের কাছে তার ডিমান্ড জানতে চায়। ডেভিল বলে তার একটা সাবমেরিন লাগবে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। এদিকে এই হাইস্টে ডেভিল কিন্তু একা নয়, কেননা তার সাথে রয়েছে আর একজন পার্টনার যার নাম কানমালি। আসলে কানমালি বাইরে থেকে বসে ডেভিলকে হেল্প করে যাচ্ছিল। সে মূলত বাইরে থাকা সকল সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে এবং এরপরে পুলিশ কমিশনাররা কি বলছে না বলছে এই সব কিছুই একটা সিক্রেট ওয়েভের মাধ্যমে ডেভিলকে পাঠাতো। এখানে কানমালি কনস্টেবলের কাছে একটা সিগন্যাল পাঠায়, আর সিগন্যাল পাঠানোর মাধ্যমে সে জানতে চাচ্ছে যে তার হাতে বেশি সময় নেই, ডেভিল যা করতে যাচ্ছে তা সে খুব দ্রুতই করে ফেলবে। এর পরের দৃশ্যে আমরা পুলিশের অস্থায়ী দপ্তর হসপিটাল দেখতে পাই। সেখানে একজন আহত পুলিশকে দেখানো হয় যে কিনা সেদিন ঘটনাস্থলে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে ওখানকার কাউকে চিনতে পেরেছে কিনা, তবে সে জানায় সেখানে সবাই মাস্ক পরা ছিল, এছাড়াও সাদা শার্ট এবং কালো প্যান্ট তাদের ড্রেস। তবে তাদের মধ্যে একজনের সাদা শার্ট এবং সবুজ প্যান্ট পরা ছিল। সে আরো জানায় তারা সেখানে মোট 9 জন ছিল। এরপর পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখে 6 জন ডাকাত ওই দিন ব্যাংকের বাইরে থেকে প্রবেশ করেছে, অর্থাৎ 3 জন আগে থেকেই ব্যাংকে ছিল। তখন কমিশনার আবারও পুরাতন ফুটেজ দেখতে বলে। এখানে পুরাতন ফুটেজে তারা ডেভিলকে দেখতে পায়। অন্যদিকে ডেভিল একটা বড় বোমার খোঁজ পায়, কিন্তু এই জিনিসটা দেখে ডেভিল বেশ অবাক হয়ে যায়, কেন তারা সাথে করে এখানে কোনো বোম আনেনি। এই থেকেই সে বুঝতে পারে যে এখানে অন্য আরো একজন আছে যে কিনা এই ডাকাতি করতে চায়। এই পয়েন্টটা তোমরা মনে রেখো, কেননা এর উত্তর আমরা মুভির লাস্টে পাবো। এরপর আবার ক্রিস মুখ্যমন্ত্রীকে কল দেয়। কল দিয়ে বলে ব্যাংকে মিলিটারি ফোর্স পাঠাতে, যাতে তার ব্যাংক থেকে টাকা চুরি না হয় এবং তার ব্যাংকের মান সম্মান নষ্ট না হয়। তার কথাতেই মুখ্যমন্ত্রী একটা মিলিটারি ফোর্স পাঠিয়ে দেয়। তারপর পুলিশ এবং মিলিটারি একসাথে মিলে কেসটা পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। তখনই ডেভিল ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা 2টো গাড়ি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়, যার ফলে সাধারণ লোকদের মাঝে এবার ভীতি আরো গভীরভাবে কাজ করতে থাকে। এই সব কিছু দেখে মিডিয়ার লোকজনরাও আরো বেশি ইন্টেন্স হয়ে পড়ে। তারা এই খবর পুরো দেশে ছড়িয়ে দেয়। এই অবস্থার সুযোগ নিয়ে বিরোধী দলের সরকারের বিরুদ্ধে নিন্দাও শুরু করে দেয়। টিভিতে এই খবর দেখে ব্যাংক চেয়ারম্যান ক্রিস তার বন্ধুকে কল করে এবং জানতে চায় কোনো সাহায্য লাগবে কিনা। সে বলে এই কেসের দায়িত্ব কমিশনার নিজ হাতে নিয়েছে, তাই তাকে নিশ্চিত থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই ডেভিলের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কেউ একজন যুক্ত আছে, যে কিনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরা এবং ব্যাংকের বাইরে থাকা সিসিটিভি গুলো হ্যাক করে তথ্য সংগ্রহ করেছে। ওই যে আগেই বলেছি, সে হচ্ছে কানমানি। তবে এখানে কমিশনার জানায় তারা তো পুরো নেটওয়ার্ক জ্যামিং করে এই ব্যাংকে সিকিউর করে ফেলেছে, তাহলে ডেভিল ভিতর থেকে কিভাবে গাড়ি বিস্ফোরণ করলো? হয়তো এই বিস্ফোরণ বাইরে থেকে কেউ করিয়েছে। তারপর কমিশনার সেখানে কিছু স্নাইপারকে কাজে লাগিয়ে দেয়। এখন এই কথাগুলো কিন্তু আবার কানমানি শুনে ফেলে এবং সে ডেভিলকে ইনস্ট্যান্ট ইনফর্ম করে ফেলে। এরপর ডেভিল কমিশনারকে এই স্নাইপারের কথা জানালে কমিশনারও পুরো ভরকে যায়। এখন তার মনে প্রশ্ন হচ্ছে ডেভিল কিভাবে বুঝতে পারলো যে সেই স্নাইপারদেরকে সেট আপ করেছে। এর মাধ্যমে কমিশনার কনফার্ম হয়ে যায় যে ব্যাংকের বাইরেও ডেভিলের কোনো লোক আছে। এর জন্য ডেভিল তার মাধ্যমে বাইরে থেকে সকল খবর পেয়ে যাচ্ছে। তাই এবার কমিশনার ব্যাংকের বাইরে থাকা সকল সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলতে বলে। এরপর তারা চলে যায় সেই বিস্ফোরণের জায়গায়। এখানে তারা ইনভেস্টিগেট করার সময় একটা তার খুঁজে পায়। রামা এবং তার লোকজন সেই তারের পিছু করতে থাকে এবং তারের একদম শেষ মাথায় যায়, কিন্তু সেখানে এসে দেখা যায় তারটা কাটা ছিল। এখানে থাকা একজন লোক তখন তাকে বলে সে নাকি কিছুক্ষণ আগে একটা ভ্যানকে এখান দিয়ে যেতে দেখেছে। এবার রামা সেই ভ্যানের পিছু করে। আসলে ওই ভ্যানে মূলত কানমানি ছিল, যার ফলে কিছু দূর গিয়ে সে ভ্যানটাকে আগুনে ধরিয়ে দেয় এবং নিজে অন্য একটা কালো গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে থাকা একজন লোক তার গাড়ির নাম্বারটা দেখে ফেলে। পরে সে সেই গাড়ির নাম্বারটি রামাকে দিয়ে দেয়। রামা এবার 5 জন লোককে গাড়ির পিছনে লাগিয়ে দেয়। তাড়াতাড়ি তারা গাড়িটাকে ফলো করতে করতে একটা পার্কিং লটে এসে পড়ে। এখানে কানমানি সেই 5 জনকে গুলি করে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার পথে সে সবকিছু ডেভিলকে জানিয়ে রাখে। এটা শুনে ডেভিল কমিশনারকে বলে পার্কিং এরিয়াতে 5টা লাশ পড়ে আছে, তাই সে জানায় তোমরা এই লাশগুলোকে উদ্ধার করো, আর আমার মনে হয় সেখান থেকে তোমরা কোনো প্রমাণ খুঁজে পাবে। সে আরো জানায় সেখানে এই ডাকাতির মাস্টার প্ল্যান খুঁজে পাবে। এই কথা শুনে পুলিশের একটা টিম তখনই সেই পার্কিং এরিয়াতে যায়। সেখানে গিয়ে তারা লাশগুলোকে দেখতে পায়। এছাড়াও ওখানে দেখা যায় একটা ফোন রাখা আছে। সেই ফোনটাতে একটা ভিডিও চলছিল, আর এই ভিডিওটা হচ্ছে রামার। আসলে রামা যে ডাকাতি প্ল্যান করেছিল সেটা এই মুহূর্তের ভিডিও। এরপর পুলিশ কমিশনারকে এই ভিডিওটা দেখালে পুলিশ কমিশনার রামাকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে দেখা যায় কানমালি ইতিমধ্যে স্যামকেও অপহরণ করে ফেলেছে। সে তাকে ভয় দেখিয়ে ব্যাংকের সকল সিক্রেট জেনে ফেলে। কানমালি স্যামের মাধ্যমে জানতে পারে যে ব্যাংকের
ব্যাংকের লকারে 25,000 কোটি টাকা আছে। অন্যদিকে কমিশনার রামাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে রামা বলে তার সাথে স্যামও জড়িত। আসলে রামা এবং শ্যাম ছোটবেলার বন্ধু। তার কথাতে মূলত রামা ব্যাংক ডাকাতি করতে চেয়েছিল। শ্যাম তাকে 20% ভাগ দিতে চায়, তাই সে এই ডিলে রাজি হয়ে পড়ে। এরপর সে একটা দক্ষ টিম খুঁজতে থাকে যাদের মাধ্যমে এই ডাকাতিটা করা সম্ভব। প্রথমে তারা আসলে ডেভিলের কাছে গিয়েছিল, কিন্তু ডেভিল প্রথমে তার কথায় রাজি হয় না, তাই সে রাধেকে দিয়ে এই কাজটা করাতে চায়। কিন্তু এখন ডেভিলই নিজের জন্য ডাকাতিটা করছে। এদিকে পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করলে বোমা প্ল্যান করা ব্যক্তিটারও খোঁজ পেয়ে যায়। তারপর কমিশনার সেই লোকটাকে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দেয়। ওদিকে কমিশনারও তাদের এমন বুদ্ধি দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সে কোনো সাধারণ ডাকাত নয়। এরপর পুলিশ রেকর্ড চেক করে দেখে যে ডেভিল তো মারা গেছে। ডেভিল মারা গেলে ডাকাতি করছে কে? এটা ভেবে কমিশনার এবার চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে যারা ডাকাতি করেছে তারা কি ভুয়া ডেভিল? আবার রামা বলে যে ব্যাংকের মেইন গেটে নাকি একটা নকল বোমা লাগানো আছে। এই বলে সে ওই বোমাটা খুলতে যায়। সে বোমাটি খুলে ছুড়ে মারে। ঠিক তখনই বোমাটা বিস্ফোরণ হয় এবং রামা সেখানেই মারা যায়। এরপর মন্ত্রণালয়ের একজন লোক পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বসে। কল দিয়ে সে জানায় যে যে করেই হোক সন্ত্রাসীদের ব্যাংক থেকে বের করতে হবে। এখন সেটা কথা বলে হোক কিংবা তাদের মেরেই হোক, যেভাবেই হোক তোমাদের এই কাজ করতে হবে। এই কথা শুনে কমিশনার ডেভিলকে কল দেয় এবং আবারও তার ডিমান্ড জানতে চায়। ডেভিল এবার ব্যাংক চেয়ারম্যানের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করে। ডেভিল ব্যাংক চেয়ারম্যান অর্থাৎ ক্রিসকে কল করে ব্যাংকে আসতে বলে। প্রথমে ক্রিস আসতে চায় না। এই কথা শুনে ডেভিল তাকে প্রশ্ন করে কেন সে 6 মাসে 18 বার ব্যাংকে এসেছিল। সে এতবার যেতে আসতে পেরেছে, আর একবার আসলে ক্ষতি কি? তখন ডেভিল আরো জানায় যে সে একটা বোম পেয়েছে। ডেভিল আরো জানায় যে সে এমন একটা কিছু পেয়েছে যেটা শুনে ক্রিস স্যামকে কল দিয়ে বসে। ক্রিস স্যামকে কল দিয়ে রেগে বলতে থাকে যে এটা 1-200 কোটি টাকার খেলা নয়, এটা পুরো 25,000 কোটি টাকার ব্যাপার। কিন্তু ফোনটা তো ছিল আসলে কানমালির হাতে।